হ্যালো স্টুডেন্টস, আই লিভের অনলাইন প্ল্যাটফর্মে আবারও তোমাদের স্বাগত জানাই। তো আজকের আবার একটা ইকোনমিক্সের কোয়েশ্চেন সেট বা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি তোমাদের কাছে, যাতে তোমাদের প্রিপারেশনটা বুস্ট হয়। সামনেই আমাদের WBCS এবং আদার্স যে এসএসসি এক্সামগুলো দিচ্ছ সেগুলোও আসবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, ফার্স্ট কোয়েশ্চেন এখানে কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 1, ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25 fiscal deficit is, ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25 এ ফিসকাল ডেফিসিটের পার্সেন্টেজ কত? বাজেটের ক্লাস যারা দেখে থাকবে তারা জানবে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, 4.9%। 4.9%, তাহলে কারেক্ট আনসার কি? 4.9%। এই ফিসকাল ডেফিসিট আমরা বার করতে পারি দুটো মেথড, টোটাল এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্ট প্লাস NDCCR, নন ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট। ক্লাসে যারা বাজেটের ক্লাসটা করেছো এবং প্রিভিয়াস যে বাজেটের ভিউজ বা বাজেটের যে ভিডিওস হয়েছে যারা দেখেছো তারা ইজিলি এই কোশ্চেনটার আনসার করতে পারবে। তো ফিসকাল ডেফিসিটের ফার্স্ট ফর্মুলা কি? টোটাল এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্ট প্লাস NDCCR, নন ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট। এটার মাধ্যমে আমরা ফিসকাল ডেফিসিটকে বার করতে পারি। আর একটা কি? প্রাইমারি ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। এটার মাধ্যমে আমরা ফিসকাল ডেফিসিটকে বার করতে পারি। তাহলে একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25 এ ফিসকাল ডেফিসিটের পার্সেন্টেজ কত? 4.9%। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, থ্রু হুইচ কমিটিজ রেকমেন্ডেশন দ্য জেনারেল বাজেট অ্যান্ড রেলওয়ে বাজেট ওয়াজ মার্জড। এই কোশ্চেনটার পিছনে অনেকগুলো কনসেপ্ট কাজ করেছে। সেটার মধ্যে একটা কি, জেনারেল বাজেট এবং রেলওয়ে বাজেট কোন কমিটির রেকমেন্ডেশনে মার্জ করা হয়? উত্তর হবে বিবেক ডেব্রয় কমিটি। বিবেক ডেব্রয় কমিটি, বিবেক ডেব্রয় কমিটি। ওকে, বিবেক ডেব্রয় কমিটি। এই বিবেক ডেব্রয় কে ছিলেন? বিবেক ডেব্রয় ছিলেন EAC, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের চিফ। ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের চিফ ছিলেন বিবেক ডেব্রয়, এবং রিসেন্টলি কালী পুজোর দিন রাত্রেবেলা বিবেক ডেব্রয় মারা যান। তো তার উপর বেস করেই কিন্তু এই কোশ্চেনটা দেওয়া, যে জেনারেল বাজেট এবং রেলওয়ে বাজেট মার্জ হয়েছে কার কমিটির রেকমেন্ডেশনে? বিবেক ডেব্রয় কমিটির রেকমেন্ডেশনে। ওকে, আর অ্যাকওয়ার্থ কমিটি, এই যে অ্যাকওয়ার্থ কমিটি, এই অ্যাকওয়ার্থ কমিটির রেকমেন্ডেশনে কি হয়েছিল? অ্যাকওয়ার্থ কমিটির রেকমেন্ডেশনে হয়েছিল যে রেলওয়ে বাজেট এবং জেনারেল বাজেট, রেল বাজেট অ্যান্ড জেনারেল বাজেট সেপারেটেড হয়েছিল। তাহলে অ্যাকওয়ার্থ কমিটির রেকমেন্ডেশনের জেনারেল বাজেট এবং রেলওয়ে বাজেট সেপারেটেড হয়, এবং বিবেক ডেব্রয় কমিটির রেকমেন্ডেশনে কি হয়? জেনারেল বাজেট এবং রেলওয়ে বাজেট মার্জড হয়। হিল্টন ইয়ং কমিটির রেকমেন্ডেশনে কি ফরমেশন হয় আমরা সবাই জানি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, আর নীতি আয়োগ কি? নীতি আয়োগ হচ্ছে একটা থিঙ্ক ট্যাঙ্ক অফ গভর্নমেন্ট। ওকে, যেটাকে আমরা প্ল্যানিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, দ্য RBI ইস্যুস কারেন্সি নোটস আন্ডার দি। অপশন এ তে বলেছে ফিক্সড ফিডিউশিয়ারি সিস্টেম, ম্যাক্সিমাম ফিডিউশিয়ারি সিস্টেম। অপশন সি তে বলেছে মিনিমাম রিজার্ভ সিস্টেম, প্রপোর্শনাল রিজার্ভ সিস্টেম। তাহলে RBI কারেন্সি ইস্যু করার জন্য RBI এর কাছে একটা নির্দিষ্ট ফান্ড মেনটেন করতে হয়। সেই ফান্ডটাকে আমরা কি বলে থাকি? সেই ফান্ডটাকে আমরা বলে থাকি মিনিমাম রিজার্ভ সিস্টেম। মিনিমাম রিজার্ভ সিস্টেম। এই মিনিমাম রিজার্ভ সিস্টেমের মধ্যে আমরা দেখি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি করে? 200 কোটি টাকার একটা ফান্ড মেনটেন করে। এই 200 কোটি টাকা ফান্ডের মধ্যে দুটো সেগ্রিগেশন আছে। 115 কোটি রাখে হচ্ছে গোল্ড বারে, আর 85 কোটি রাখে হচ্ছে ফরেন কারেন্সি বা ফরেন এক্সচেঞ্জ। তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তার কাছে কারেন্সি ইস্যু করার জন্য একটা ফান্ড মেনটেন করতে হয়। সেই ফান্ডের নাম টেকনিক্যালি আমরা বলছি কি? মিনিমাম রিজার্ভ সিস্টেম। এই মিনিমাম রিজার্ভ সিস্টেমে কত টাকার ফান্ড মেনটেন করতে হচ্ছে? 200 কোটি টাকা। তার মধ্যে সেগ্রিগেশন রয়েছে, 115 কোটি টাকা রাখছে গোল্ড বারে এবং 85 কোটি টাকা রাখছে ফরেন কারেন্সিতে। ওকে, তাহলে কারেক্ট আনসার কি হবে? অপশন সি, মিনিমাম রিজার্ভ সিস্টেম। তাহলে দ্য RBI ইস্যুস কারেন্সি নোটস আন্ডার দি মিনিমাম রিজার্ভ সিস্টেম। এরপরে
এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, চিপার মানিটারি পলিসি। যারা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লাস করেছো তারা খুব ইজিলি এটা কোশ্চেনটার আনসার করতে পারবে। চিপার মানিটারি পলিসি কি বলেছিলাম, যে মানি প্লাস লো রেট অফ ইন্টারেস্ট, মানি প্লাস লো রেট অফ ইন্টারেস্ট, ওকে, তাকে আমরা কি বলবো, চিপার মানিটারি পলিসি। আর একটা কি বলা যায়, আর একটা এইখান থেকে কোশ্চেন তৈরি হয়, সেটা হচ্ছে মানি প্লাস হাই রেট অফ ইন্টারেস্ট, হাই রেট অফ ইন্টারেস্ট, তাকে আমরা কি বলি, ডিআরআর মানিটারি পলিসি, ডিআরআর মানিটারি পলিসি। তাহলে চিপার মানিটারি পলিসি মিনস কোশ্চেন অপশন নাম্বার এতে রয়েছে মানি উইথ লো রেট অফ ইন্টারেস্ট, মানি উইথ হাই রেট অফ ইন্টারেস্ট, মানি উইথ সেভিংস অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, মানি উইথ লো রেট অফ ইন্টারেস্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5, থ্রু উইচ মেথড সার্ভিস সেক্টর গ্রুপস আর এস্টিমেটেড দেয়ার ন্যাশনাল ইনকাম। কোন মেথডের মাধ্যমে সার্ভিস সেক্টরের আন্ডারে যারা এমপ্লয়িজ তারা তাদের ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করে? উত্তর হবে বোথ, অপশন ডি, বোথ এ অ্যান্ড বি, এক্সপেন্ডিচার মেথড অ্যান্ড ইনকাম মেথড। ওকে, আর এই হেড কাউন্ট রেশিও আমরা ইউজ করি পভার্টি মেজারের ক্ষেত্রে, পভার্টি মেজারের ক্ষেত্রে। ওকে, question number 6, through this type of inflation our economic prosperity was maintained, then government tax revenue will, এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন, ইনফ্লেশন থেকে, ইনফ্লেশনের চ্যাপ্টার থেকে। আমরা কি দেখেছি, আমরা দেখেছি থ্রু দিস টাইপ অফ ইনফ্লেশন আওয়ার ইকোনমিক প্রসপারিটি মেনটেন। তাহলে এমন একটা রেট অফ পার্সেন্টেজ থাকে ইনফ্লেশনের, সেই রেট অফ পার্সেন্টেজে আমরা কি দেখতে পাই, আমাদের ইকোনমিক প্রসপারিটি মেনটেন থাকছে। তার এগেনস্টে আমরা কি চেয়েছি কোশ্চেনে, দেন গভর্নমেন্ট ট্যাক্স রেভিনিউ। তাহলে যখন আমাদের ইকোনমিতে ক্রিপিং ইনফ্লেশন চলে তখন সেটাকে আমরা কি বলি, সেই ইনফ্লেশনে আমাদের ইকোনমিতে ইকোনমিক প্রসপারিটি মেনটেন থাকে এবং এমপ্লয়মেন্ট বুস্ট হয়। ঠিক সেই সময় গভর্নমেন্টের ট্যাক্স রেভিনিউ কি হবে, গভর্নমেন্টের ট্যাক্স রেভিনিউ ডিক্রিজ করবে, ইনক্রিজ করবে, ডিউ টু হাই রাইজ ইন প্রাইসেস, ডিক্রিজেস অর ডি স্ট্যাগনেট। তাহলে গভর্নমেন্টের ট্যাক্স রেভিনিউ কিন্তু বাড়বে, ইনক্রিজ হবে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ইনক্রিজেস। ওকে, দেন কোশ্চেন নাম্বার 7, ইনফ্লেশনারি এফেক্ট কন্ট্রোল আন্ডার, ইনফ্লেশনারি এফেক্ট কন্ট্রোল আন্ডার। তো ইনফ্লেশনারি এফেক্টকে কন্ট্রোল করার জন্য কি কি মেজার নেওয়া যায়? ওকে, অপশন এতে রয়েছে ইনক্রিজ ইন দ্য ব্যাংক রেট, ব্যাংক রেট বাড়িয়ে দিলে মানি সাপ্লাই কমে যাবে, ব্যাংক রেট বাড়িয়ে দিলে মানি সাপ্লাই কমে যাবে। রিডিউস দ্য গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমালেও কিন্তু ইকোনমি থেকে মানি সাপ্লাই কমে যাবে। ওকে, ব্রিং মোর পিপল আন্ডার ট্যাক্স কভারেজ, যেটাকে আমরা ফিসকাল ড্র্যাগ বলি, এর ফলেও কিন্তু ইকোনমি থেকে মানি সাপ্লাইটা উইথড্র হবে বা কমে যাবে। তাহলে ইকোনমি থেকে যখন এই তিনটে পদ্ধতির মাধ্যমেই মানি সাপ্লাইকে কমিয়ে দেওয়া যাচ্ছে, তাহলে তিনটে মেথডসই কিন্তু ইনফ্লেশনারি কন্ট্রোল মেথডের হিসাবে কারেক্ট। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। রয়ে গেল কনসেপ্টের প্রশ্ন, কনসেপ্টের কি, ইনফ্লেশনারি এফেক্ট কন্ট্রোল আন্ডার। আমরা ইনফ্লেশনকে কাট করতে পারি, ইনফ্লেশনকে কাট করতে পারি দুটো পয়েন্ট অফ ভিউ থেকে, একটা মানিটারি পলিসি মেজার আর একটা হচ্ছে ফিসকাল পলিসি মেজার। তাহলে ইনফ্লেশনকে কাট করতে পারি আমরা দুটো পয়েন্ট অফ ভিউ থেকে বা দুটো পার্সপেক্টিভ থেকে, একটা হচ্ছে মানিটারি পলিসি মেজার আর একটা হচ্ছে ফিসকাল পলিসি মেজার। তার মধ্যে পয়েন্ট নাম্বার এতে বা অপশন এতে কি রয়েছে, ইনক্রিজ ইন দ্য ব্যাংক রেট, মানে মানিটারি পলিসি মেজারের মধ্যে কোনটা পড়ছে, ইনক্রিজ ইন ব্যাংক রেট। রিডিউস দ্য গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এটা কার আন্ডারে পড়ছে, ফিসকাল পলিসি মেজারের মধ্যে, কারণ এটার মাধ্যমে আমরা ইকোনমিতে ইনফ্লেশনারি এফেক্ট কমাতে পারি। আর একটা কি, ব্রিং মোর পিপল আন্ডার ট্যাক্স কভারেজ, এটাও কিন্তু ফিসকাল পলিসি মেজারের মধ্যে পড়ছে। এই মেথডের মাধ্যমেও কিন্তু আমরা আমাদের ইকোনমি থেকে ইনফ্লেশনারি এফেক্টকে কমাতে পারি। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, when an employee serving the transition period, when an employee serving the transition period for transfer one company to another company, it reflects। তাহলে আমরা যখন দেখি কোনো একজন এমপ্লয়ি তার এক্সিস্টিং অফিসকে কি করছে, চেঞ্জ করছে, সেই সময় সেই এমপ্লয়ি একটা নোটিস পিরিয়ড তার এক্সিস্টিং অফিসকে সার্ভ করে, যেটাকে আমরা টেকনিক্যালি ট্রানজিশন পিরিয়ডও বলে থাকি। এবং ট্রানজিশন পিরিয়ডে সেই এমপ্লয়ি কিন্তু আনএমপ্লয়েড থাকে। তাহলে যখন একটা এমপ্লয়ি তার এক্সিস্টিং অফিস চেঞ্জ করে অন্য অফিসে জয়েন করার মাঝের যে পিরিয়ডটা,
সেই পিরিয়ডটাকে ট্রানজিশন পিরিয়ড বলছি বা নোটিস পিরিয়ডে বলছি, এবং নোটিস পিরিয়ড বা ট্রানজিশন পিরিয়ডে সেই এমপ্লয়ি কিন্তু বেকার থাকে বা আনএমপ্লয়েড থাকে। এটাকে আমরা কি ধরনের আনএমপ্লয়মেন্ট বলতে পারি? ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 9, স্টেবিলাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক রিফর্মস। এটা একদম জিকে টাইপ বা স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক রিফর্মস আমরা কোন জেনারেশনে দেখতে পেয়েছিলাম? সেটা হবে ফার্স্ট জেনারেশন ইকোনমিক রিফর্মস, ফার্স্ট জেনারেশন ইকোনমিক রিফর্মস। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10 এ দেখবো থ্রু ফিশার ইন্ডেক্স উই ক্যান মেজার, থ্রু ফিশার ইন্ডেক্স উই ক্যান মেজার rise in price of goods, rise in price of goods and services, price fall down, option D all of these। তো ফিশার ইন্ডেক্সের মাধ্যমে আমরা এই তিনটের মধ্যে কোনটাকে মেজার করি? ফিশার ইন্ডেক্স ইজ অলসো নোন অ্যাজ সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তাহলে যারা ক্লাসে ইনফ্লেশনের ক্লাসটা করেছো তারা জানবে যে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মাধ্যমে আমরা গুডস অ্যান্ড সার্ভিসেস এই দুটোরই প্রাইস রাইজকে মেজার করি, এবং ডাব্লিউপি এর মাধ্যমে শুধুমাত্র আমরা গুডস এর প্রাইস রাইজকে মেজার করি। তাহলে ফিশার ইন্ডেক্স, থ্রু ফিশার ইন্ডেক্স উই ক্যান মেজার, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, রাইজ ইন প্রাইসেস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। ওকে, দেন কোয়েশ্চেন নাম্বার 11, ন্যাশনালাইজেশন অফ 14 কমার্শিয়াল ব্যাংকস টুক প্লেস, যেটাকে আমরা লিড ব্যাংক স্কিম বলে থাকি, যেটাকে আমরা লিড ব্যাংক স্কিম বলে থাকি। একসাথে 14টা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়েছিল, সেই ঘটনাকে আমরা ব্যাংকিং হিস্ট্রিতে লিড ব্যাংক স্কিম বলি। সেটা কোন ইয়ারে হয়? 19th জুলাই 1969, 19th জুলাই 1969। ওকে, দেন আমরা আসছি কোয়েশ্চেন নাম্বার 12, দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, একদম বেসিক্স এর কোয়েশ্চেন। দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইজ পাবলিশড বাই, কোন অর্গানাইজেশনের তরফ থেকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচকের রিপোর্টটা পেশ করা হয়? সেটা হবে অপশন বি ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট program, United Nation Development Program। Okay, next question number 13, the 100 rupee currency note, এটা খুব পরিচিত এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসছে। the 100 rupee currency note in India is signed by কে? একদম গভর্নর অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, গভর্নর অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এখান থেকে আরেকটা কোশ্চেন তৈরি হয়, আরেকটা কোশ্চেন কি, যে 1 রুপি কারেন্সি নোট, 1 রুপি কারেন্সি নোট, এই 1 রুপি কারেন্সি নোটে কার সাইন থাকে? সেক্রেটারি, মিনিস্ট্রি অফ ফিনান্স, মানে ফিনান্স সেক্রেটারি সাইন থাকে, ফিনান্স সেক্রেটারি সাইন থাকে। ওকে, চলো তাহলে 13 এর কোশ্চেনটার উত্তর কি হলো? যে 100 রুপি কারেন্সি নোটস, সে কার সাইন রয়েছে? অপশন এ গভর্নর অফ আরবিআই, গভর্নর অফ আরবিআই। অ্যাট প্রেজেন্ট গভর্নর রয়েছেন কে? শক্তিকান্ত দাস, শক্তিকান্ত দাস। ওকে, কোশ্চেন নাম্বার 14, এটাও খুব পপুলার কোশ্চেন। ইনফ্লেশন ইন ইন্ডিয়া, ইনফ্লেশন ইন ইন্ডিয়া কি? জিরোর থেকে বড় হবে, সিঙ্গেল ডিজিটে থাকবে। ঠিক আছে, জিরোর থেকে বড় হবে, সিঙ্গেল ডিজিটে থাকবে, যেটাকে আমরা বলি 2 to 4% ইনফ্লেশন থাকবে, যেটাকে আমরা ক্রিপিং ইনফ্লেশন বলে থাকি, ক্রিপিং ইনফ্লেশন। যে ইনফ্লেশনের ফলে আমাদের ইকোনমিক প্রসপারিটি মেনটেন হয়, ইকোনমিক প্রসপারিটি মেনটেন হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 15, মোর দ্যান 50% অফ ওয়ার্কিং ডিপেন্ডস অন পপুলেশন ইন ইন্ডিয়া। তাহলে 50% বেশি ওয়ার্কিং পপুলেশন কোন সেক্টরে, ইন্ডিয়ান ইকোনমির কোন সেক্টরে কাজ করে? ম্যাক্সিমাম লেবার ফোর্স এনগেজ ইন উইচ সেক্টর? আমরা প্রিভিয়াস যে ইকোনমিক সেক্টরের ক্লাস করেছিলাম সেখানে এই পয়েন্টটা নিয়ে আলোচনা হয়েছে। অপশন এ দ্য প্রাইমারি সেক্টর বা ট্র্যাডিশনাল সেক্টর। সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন সেক্টরে কাজ করে? প্রাইমারি সেক্টর অথবা ট্র্যাডিশনাল সেক্টরে কাজ করে, প্রাইমারি সেক্টর অথবা ট্র্যাডিশনাল সেক্টরে কাজ করে। ঠিক আছে, আর টারশিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর, টারশিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর, এখান থেকে যে কোশ্চেনটা তৈরি হয় যে ম্যাক্সিমাম জিডিপিতে কন্ট্রিবিউট করে কোন সেক্টর? ম্যাক্সিমাম কন্ট্রিবিউট করে জিডিপিতে
কোন সেক্টর? সেটা হবে সার্ভিস সেক্টর। তাহলে কোশ্চেন নাম্বার 15 এর উত্তর কি হচ্ছে যে মোর দ্যান 50% অফ দ্য ওয়ার্কিং ডিপেন্ডস অন পপুলেশন ইন ইন্ডিয়া ইজ আ প্রাইমারি সেক্টর। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দেন কোশ্চেন নাম্বার 16, দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটর টু গ্রস ডোমেস্টিক সেভিংস। গ্রস ডোমেস্টিক সেভিংস এ লার্জেস্ট কন্ট্রিবিউট করে কোন সেক্টর? সেটা হবে কি হাউস হোল্ড সেক্টর। আমরা বাড়িতে টাকা জমাই, টাকা জমিয়ে সেই টাকাটা ব্যাংকে রাখি, ঠিক আছে? তাহলে গ্রস ডোমেস্টিক সেভিংস, সেই গ্রস ডোমেস্টিক সেভিংস আসছে কোথা থেকে? হাউস হোল্ড সেক্টর থেকে, হাউস হোল্ড সেক্টর থেকে। তাহলে কোশ্চেন নাম্বার 16 এর কারেক্ট আনসার কি? অপশন এ, দ্য হাউস হোল্ড সেক্টর। দেন আমরা আসছি 17, ইন ইন্ডিয়া দ্য রেপো রেট ইজ অ্যানাউন্সড। ইন ইন্ডিয়া দ্য রেপো রেট ইজ অ্যানাউন্সড। রেপো রেট কত বলা হয়েছে? রেপো রেট কে অ্যানাউন্স করে ইন্ডিয়াতে? ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, আর রেপো রেটের পার্সেন্টেজ রয়েছে তোমার 6.50%, 6.50%, ঠিক আছে? হেডলাইন ইনফ্লেশন রেফার্স টু চেঞ্জ ইন দ্য ভ্যালু অফ গুডস অন দ্য বাস্কেটস অন হুইচ বেসিস দ্য হেডলাইন ইনফ্লেশন মেজার। হেডলাইন ইনফ্লেশনের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম যে আমাদের ইকোনমিতে ওভারঅলি যে ফুড এবং এনার্জি তৈরি হয় তার যে প্রাইস রাইজটা আমরা স্টাডি করি সেটা আমরা হেডলাইন ইনফ্লেশনের মাধ্যমে স্টাডি করি। তো এই হেডলাইন ইনফ্লেশনটা মেজার করি কোন পদ্ধতিতে? হোলসেল প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, কম্বাইন্ড কনজিউমার প্রাইস ইন্ডেক্স, আরবান কনজিউমার প্রাইস ইন্ডেক্স। কারেক্ট আনসার ইজ কম্বাইন্ড কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তাহলে হেডলাইন ইনফ্লেশন মেজার করা হয় কম্বাইন্ড কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটাকে আমরা নিউ সিপিআইও বলে থাকি, নিউ সিপিআইও বলে থাকি। ওকে, দেন আমরা আসি কোথায়? কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার। এই লাইনটা থেকে একটা কোশ্চেন তৈরি হয় যে সিপিআই আইডব্লিউর মাধ্যমে আমরা মোস্ট ফেমাস ডিয়ারনেস অ্যালাওয়েন্সেস ক্যালকুলেট করি, ডিয়ারনেস অ্যালাওয়েন্সেস ক্যালকুলেট করি। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, which of the following is measured by Lorenz curve? Lorenz curve, Lorenz curve এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কি ইনকাম ইনইকুয়ালিটি বা ইনইকুয়ালিটি অফ ইনকাম। তাহলে ইনকাম ইনইকুয়ালিটি বা ইনইকুয়ালিটি অফ ইনকাম এটা মেজার করি আমরা কিসের মাধ্যমে? লরেন্স কার্ভের মাধ্যমে। এই লরেন্স কার্ভ কিন্তু গিনি কোএফিসিয়েন্টকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করে, গ্রাফিক্যালি প্রেজেন্ট করে লরেন্স কার্ভ, ঠিক আছে? এরপরে কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20 তে আমরা দেখতে পাচ্ছি কি কোশ্চেন নাম্বার 20 তে বলছে দেখো, which of the following committees was set up in the India for identification of BPL families in urban areas? BPL families in urban areas, আরবান এরিয়ায় BPL ফ্যামিলিজ কতজন রয়েছে সেটা স্টাডিটা কোন কমিটির আন্ডারে হয়েছিল? সেটা হবে উত্তর অপশন ডি, হাসিম কমিটি, হাসিম কমিটি। আর অপশন বি তে এই যে সাক্সেনা কমিটি রয়েছে এটার আন্ডারে কি হয়েছিল? কতজন বিপিএল ফ্যামিলিজ রয়েছে ইন রুরাল এরিয়াস, ইন রুরাল এরিয়াস। ওকে, তাহলে আজকে এত অবধি রইল। থ্যাংক ইউ, স্টে টিউনড।